আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিমটমস অ্যান্ড সাইনস অফ হাইপোথাইরয়েডিজম নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে কিছু বেসিক জিনিস আমাদের ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। সেগুলো হচ্ছে থাইরয়েড হরমোনটা কিভাবে রিলিজ হয়। আমাদের হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয় থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন কোথায় যায়? পিটুইটারি গ্ল্যান্ডে। পিটুইটারি গ্ল্যান্ডে থাইরোট্রপিন রিলিজিং হরমোন যায়। পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে কিসের জন্য? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ করার জন্য স্টিমুলেট করে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যায় হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে। থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যাওয়ার পরে সেখান থেকে T3 এবং T4 রিলিজ হয়। আমরা হাইপোথাইরয়েডিজম কখন হয় বলি? যখন T3 এবং T4টা নর্মাল রেঞ্জের থেকে কমে যায়। এখন T3 এবং T4 নর্মাল রেঞ্জের থেকে কখন কমবে? যদি থাইরয়েড গ্ল্যান্ড T3 T4 কম উৎপাদন করে। এখন আমাদেরকে জানতে হবে যে এই যে কম উৎপাদন করছে, এখানে সমস্যাটা কোথায়? যদি সমস্যা থাইরয়েড গ্ল্যান্ডে থাকে তখন আমরা সেটাকে বলবো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। আর যদি সমস্যাটা থাইরয়েড গ্ল্যান্ডে না হয়ে পিটুইটারি গ্ল্যান্ডে অথবা হাইপোথ্যালামাসে হয়, তাহলে আমরা বলতে পারি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। তাহলে আমরা কি বুঝলাম? যদি হাইপোথাইরয়েডিজমের কারণ থাইরয়েড গ্ল্যান্ডে থাকে, যদি হাইপোথাইরয়েডিজমের কারণ থাইরয়েড গ্ল্যান্ডে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। আর যদি থাইরয়েড গ্ল্যান্ডে না হয়ে পিটুইটারি গ্ল্যান্ডে হয় অথবা হাইপোথ্যালামাসে হয়, তাহলে ডেভিডসন অনুযায়ী আমরা সেটাকে বলবো সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। এরপরে আরো একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে যখন T3 T4 কমে যায় তখন সেটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে TSH বাড়ানোর চেষ্টা করে। তাহলে T3 T4 যখন কমছে তখন সেটা TSH হরমোনটাকে বাড়ানোর চেষ্টা করতেছে। কিন্তু যদি থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা থাকে তাহলে TSH যতই বাড়ানো হোক না কেন T3 T4 তো বাড়বে না, কারণ সমস্যা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে। সো যদি আমরা ব্লাড টেস্টে T3 T4 কম পাই এবং TSH বেশি পাই, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে। আমরা বলবো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। এখন ধরুন ঘটনা অন্য ঘটলো। আপনি ব্লাড টেস্টে দেখলেন T3 T4 কম, আবার TSH ও কম। তাহলে সমস্যাটা কোথায়? এখন আসুন আমরা দেখি যে TSH কখন কমতে পারে। TSH কমতে পারে যদি পিটুইটারি গ্ল্যান্ড ঠিকমতো TSH তৈরি করতে পারছে না, অথবা হাইপোথ্যালামাস থাইরোট্রপিন রিলিজিং হরমোন ঠিকমতো তৈরি করতে পারছে না, যেটা কিনা পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। তাহলে সমস্যা হচ্ছে হয় পিটুইটারি গ্ল্যান্ডে, না হলে হাইপোথ্যালামাসে। যেহেতু সমস্যা পিটুইটারি গ্ল্যান্ড অথবা হাইপোথ্যালামাসে, তাই এই আমরা যদি ব্লাড টেস্টে দুটোই কম পাই তখন আমরা সেটাকে বলবো সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। আর এটা হবে কি? এটা হবে প্রাইমারি। সো সাইন সিমটম শুরু করার আগে এই একদম ইজি বেসিক কথাটা আমি ক্লিয়ার করে নিলাম। এরপরে চলুন আমরা এখন সাইন সিমটম গুলো দেখি। সাইন সিমটমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক সিমটমস অ্যান্ড সাইন্স আছে। তো এতগুলো সিমটমস অ্যান্ড সাইন মনে রাখা টাফ। তাই আমরা যদি বুঝে বুঝে এই সাইন অ্যান্ড সিমটম গুলো কেন হচ্ছে সেটা আমাদের মধ্যে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি মনে রাখবো। তাই এই সাইন এবং সিমটম গুলো পড়ার আগে চলুন আমরা একটু পিছনের মেকানিজম গুলো দেখে আসি। হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম হলে মেটাবলিক রেট কমে যায়। আমি কি বললাম? হাইপোথাইরয়েডিজম যখন হয় তখন লো মেটাবলিক রেট থাকে। এখন দেখি আমরা মেটাবলিক রেট যদি কমে যায় তাহলে কি কি হয়। মেটাবলিক রেট কমে গেলে আমরা যে খাবার খাই সেই খাবার থেকে এনার্জি প্রোডাকশন কমে যাচ্ছে। তো খাবার খেলাম, খাবার থেকে এনার্জি প্রোডাকশন ঠিক মতো হচ্ছে না। এখন যদি এনার্জি প্রোডাকশন ঠিক মতো না হয়, আমাদের বডি যদি কম এনার্জি পায়, তাহলে কি হবে? তাহলে আমরা টায়ার্ড থাকবো। সো হাইপোথাইরয়েডিজমে আমাদের একটা টায়ার্ডনেস থাকবে। এরপরে যেহেতু আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবার থেকে এনাফ এনার্জি বা এনার্জি কম তৈরি হচ্ছে, কারণ আমাদের মেটাবলিক রেট কম। সো লো মেটাবলিক রেটের কারণে আমাদের ইনজেস্টেড ফুডের ঠিক মতো ইউজ হচ্ছে না, যেই কারণে ওয়েট গেইন হতে পারে। আমরা জানি হিট এক প্রকার এনার্জি। যেহেতু এনার্জি প্রোডাকশন হচ্ছে না, তাহলে হিট প্রোডাকশন কমে যাচ্ছে এবং কোল্ড ইনটলারেন্স হচ্ছে। কোল্ড ইনটলারেন্স কি? পেশেন্ট বলবে যে তার ঠান্ডা লাগে। কখন ঠান্ডা লাগে?
যখন সবার গরম লাগতেছে তখন ওটার ঠান্ডা লাগতেছে। গরমের দিনে সে হচ্ছে লেপ কাঁথা গায়ে দিয়ে থাকতেছে, এবং যখন গরমে সবাই অস্থির তখনও সে ফ্যান চালাচ্ছে না, কারণ তার ঠান্ডা লাগতেছে। সো এটাকে বলতেছি আমরা কি, কোল্ড ইনটলারেন্স। তাহলে আমরা এখানে কিন্তু তিনটা জিনিস পেয়ে গেলাম। কি কি পেলাম? ওয়েট গেইন পেলাম, কোল্ড ইনটলারেন্স পেলাম, আর কি পেলাম? টায়ার্ডনেস পেলাম। তিনটা আমরা সাইন সিমটম পেয়ে গেলাম। চলেন এবার আমরা পরবর্তী মেকানিজমে যাই। পরবর্তী মেকানিজম হচ্ছে, আমাদের যখন হাইপোথাইরয়েডিজম থাকে তখন বডিতে গ্যাস অর্থাৎ গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইকেনের পরিমাণ বেড়ে যায়। এখন গ্যাসের অন্যতম একটা কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট হচ্ছে মিউকোপলিস্যাকারাইড। মিউকোপলিস্যাকারাইড হচ্ছে নেগেটিভলি। তাহলে আমরা আরেকবার একটু ক্লিয়ার হয়ে নিই যে হাইপোথাইরয়েডিজমে গ্যাসের পরিমাণ বাড়ে। গ্যাসের একটা কম্পাউন্ড হচ্ছে মিউকোপলিস্যাকারাইড, আর মিউকোপলিস্যাকারাইড হচ্ছে নেগেটিভলি চার্জ। এবার আসলে আমরা একটু এখানে দেখি, ওয়াটার ওয়াটার ইজিলি পোলারাইজড হয়ে যায়, এবং ওয়াটারের যে অ্যাফিনিটি অ্যাফিনিটিটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ চার্জের উপরে বেশি। তাহলে এই গ্যাস হচ্ছে ওয়াটারকে রিটেন করবে। ওয়াটারকে রিটেন করলে কি হবে? ওয়াটার অ্যাকুমুলেশন হবে। এখন কথা হচ্ছে যে ওয়াটার কোথায় অ্যাকুমুলেশন হবে? খুবই ইজি ব্যাপার। যেই জায়গাতে গ্যাস থাকবে সেই জায়গাতে অ্যাকুমুলেশন হবে। গ্যাস কোথায় থাকে? গ্যাস থাকে হচ্ছে স্কিনে, জয়েন্টসে, কার্টিলেজ, এই সমস্ত জায়গাতে গ্যাস থাকে। তাহলে অ্যাকুমুলেশন অফ ওয়াটার ইন ইন্টারস্টিশিয়াল স্পেসেস। তাহলে যখন আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেসে ওয়াটার অ্যাকুমুলেশন হয় তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি ইডিমা। ধরুন এটা একটা বেলুন। বেলুনের মধ্যে এয়ার আছে, কিন্তু এয়ার আছে অল্প। সো আমরা যদি এই বেলুনটাকে প্রেসার দিই তাহলে বেলুনটা কিন্তু একটু ডিপ্রেস হয়ে যাবে, কারণ এর মধ্যে এয়ার অল্প আছে। সো আমরা যদি এটাকে ডিপ্রেসও করি, এয়ার বেলুনের মধ্যে থাকার জন্য পর্যাপ্ত স্পেস আছে। কিন্তু ধরেন আমরা এরপরে বেলুনটাকে আরো অনেক বেশি বাতাস দিয়ে ফুলালাম, যে একদম টাইটলি প্যাক, এয়ার অনেক বেড়ে গেল। এখন যদি আমরা বেলুনটাকে প্রেসার দিই তাহলে এয়ারটা সরে যাওয়ার বা এয়ার থাকার জন্য আর কোনো এক্সট্রা স্পেস নাই। সো এরপর আমরা যতই প্রেসার দিই না কেন, বেলুনটা কিন্তু আসলে আর ডিপ্রেস হবে না, যেরকম ছিল সেরকমই থাকবে। তো আমাদের এই যে ইডিমার ক্ষেত্রেও কিন্তু এরকম হচ্ছে। যখন কম ওয়াটার ছিল তখন আমরা যখন প্রেসার দিচ্ছি তখন সেটা পিটিং ইডিমা, অর্থাৎ যেই জায়গাটাতে আমরা প্রেসার দিয়েছি সেই জায়গাটা ডিপ্রেস হয়ে গেছে। কিন্তু যখন ওয়াটারটা জমা হতে হতে একসময় অনেক বেশি, এত বেশি জমা হয়েছে যে প্রেসার দিলে পানি সরে অন্য জায়গায় যাওয়ার কোনো জায়গা নেই। তো ওই যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটাকে আমরা বলতেছি নন পিডিং ইডিমা। কেন হচ্ছে? ডিউ টু এক্সেস ওয়াটার অ্যাকুমুলেশন। তো আমরা এখানে আরো একটা সাইন বা সিমটমস পেলাম, সেটা হচ্ছে কি, যে হাইপোথাইরয়েডিজমে নন পিটিং ইডিমা থাকে। তো এরপরে আমরা চলে যাচ্ছি যে হাইপোথাইরয়েডিজমটা যখন অনেক বেশি সিভিয়ার থাকবে, এটা রেয়ার কেস, সেটা হচ্ছে যখন অনেক বেশি সিভিয়ার থাকবে তখন আমরা মিক্সেডিমা, কোমা দেখতে পারবো। এরপরে আমরা পরবর্তী সিমটমে যদি যাই তাহলে হাইপোথাইরয়েডিজম হচ্ছে, সো আমরা জানি ইটস নর্মাল যে T3 T4 হাইপোথাইরয়েডিজমে কমে যায়। এখন সমস্যা হচ্ছে যে টি থ্রি সিবেসিয়াস গ্ল্যান্ড এবং সোয়েট গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। স্টিমুলেট করলে সেবাম এবং সোয়েট প্রোডাকশন হয়। তো যেহেতু T3 T4 কমে গেছে, সো স্টিমুলেশন অন সিবিসিয়াস গ্ল্যান্ড এন্ড সোয়েট গ্ল্যান্ডটাও কমে গেছে। তাহলে কি হবে? সেবাম এবং সোয়েট প্রোডাকশন কম হবে। প্রোডাকশন কম হলে সিক্রেশন কম হবে, এবং সেবাম এবং সোয়েট প্রোডাকশন যদি কমে যায় তাহলে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাবে, কোর্স হয়ে যাবে, খসখসে হয়ে যাবে, এবং হেয়ারটা হচ্ছে ড্রাই হবে এবং ব্রিটেল হবে। এটা হচ্ছে আমাদের আরেকটা হাইপোথাইরয়েডিজমের সাইন সিমটম। হাইপোথাইরয়েডিজমে আমরা আরো একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমাদের যে ডিস্টাল লিম্ব, সেই লিম্বগুলোর মাসেল উইকনেস হয়, অর্থাৎ আপার এবং লোয়ার লিম্বে আমরা মাসেল উইকনেস দেখতে পাই। এরপরে আসুন যে হাইপোথাইরয়েডিজমে আমরা যদি হার্ট দেখি, হার্টে হচ্ছে ব্রাডিকার্ডিয়া দেখা যায়, হার্ট রেট কমে যায়। কেন কমে যায়? কারণ টি থ্রি টি থ্রি কি করে? আমাদের যে হার্টে বিটা 1 রিসেপ্টর থাকে, সেই বিটা 1 রিসেপ্টরের এক্সপ্রেশনটাকে বাড়ায়, সেন্সিটিভিটিকে বাড়ায়। তাহলে বিটা 1 এর কাজ কি বলেন তো হার্টে? বিটা 1 যদি স্টিমুলেট হয় তাহলে কি হবে? আমাদের হার্টের যে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি সেটা বাড়বে, হার্ট রেট বাড়বে। এখন যদি T3 কমে যায়, কেন কমতেছে? হাইপোথাইরয়েডিজমের কারণে কমতেছে। তাহলে কি হবে? রিডিউসড হার্ট রেট কমে যাচ্ছে, কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে। আরো একটা বিষয় হচ্ছে যে যখন আমাদের হাইপোথাইরয়েডিজম হয়, হাইপোথাইরয়েডিজম হলে আমাদের যে ভেসেল, সেই ভেসেলের ডাইলেশন করার ক্ষমতা কমে যায়। সো ভেসেল ঠিক মতো ডাইলেশন করতে পারে না, ভেসো ডাইলেশন কমে যায়। এখন ভেসো ডাইলেশন যদি কমে যায় তাহলে কি হবে? আমাদের পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে। পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে কি হবে? ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু বাড়ছে না। কেন বাড়তেছে না? কারণ আপনারা দেখতেছেন যে আমাদের কার্ডিয়াক আউটপুট কিন্তু কম, হার্ট রেট কম, কার্ডিয়াক আউটপুট কম। সো এখানে অ্যাকচুয়ালি সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়ে না, বাড়ে হচ্ছে
ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো আরেকটা, এবং এটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্লো রিল্যাক্সিং রিফ্লেক্স। এটা কি, আমরা সবাই অ্যাঙ্কেল জার্ক দেখতে জানি। তো অ্যাঙ্কেল জার্কে যখন হ্যামার দিয়ে ট্যাপ করা হবে, তখন যে মাসেলের রিল্যাক্সেশনটা সেটা স্লো হয়ে যাবে। যদি আপনার স্যার, আপনার টিচার আপনাকে জিজ্ঞেস করে যে একটা বেডসাইড এক্সামিনেশনের নাম বলো যেটা হাইপোথাইরয়েডিজম কনফার্ম করবে, তাহলে আপনি বলবেন যে স্লো রিল্যাক্সিং রিফ্লেক্স। সো আমরা কিন্তু মোটামুটি একটু আমাদের যে সাইন সিমটম গুলো আছে সেগুলোর ব্যাকগ্রাউন্ড মেকানিজমটা একটু ইন শর্ট দেখার চেষ্টা করলাম। এবার আসলে আমরা কি কি সাইন সিমটম পাচ্ছি সেটা দেখি। আপনি কিন্তু অলরেডি এর মধ্যে অনেক কিছু দেখে ফেলছেন। সেটা হচ্ছে কি, এই যে টায়ার্ডনেস, টায়ার্ডনেস কেন হয়, ওয়েট গেইন হয়, কোল্ড ইনটলারেন্স হয়, চেঞ্জ ইন অ্যাপিয়ারেন্স। কেন অ্যাপিয়ারেন্স হচ্ছে, কারণ তার ইডিমা হচ্ছে। সো তার হচ্ছে ফেসটা পাফি হয়ে যাবে, ফেস পাফি হয়ে যাবে, আইলিড ব্যাগি হয়ে যাবে। সো এটা হচ্ছে, এবং সে টায়ার্ড থাকবে। তো তার মধ্যে একটা টায়ার্ডনেস থাকবে, তাহলে তার ফেস পাফি হচ্ছে, আয়ের লোয়ার পার্টে হচ্ছে আমরা ব্যাগিনেস দেখতে পাচ্ছি, এবং সে টায়ার্ড থাকতেছে। সো অবশ্যই তার অ্যাপিয়ারেন্সে একটা চেঞ্জ থাকবে, এবং হাইপোথাইরয়েডিজমে গোয়াটার হতে পারে। এছাড়া তার হচ্ছে মেন্টাল কিছু অল্টারেশন হতে পারে, যেরকম সে ডিপ্রেশনে থাকতে পারে, সাইকোসিস, কোমা, পুয়ার মেমোরি হতে পারে। আর এই যে হেয়ার এবং স্কিনের যে ড্রাই অ্যান্ড বিটেল ডাই অ্যান্ড কোর্স কেন হয় সেটা কিন্তু আমরা অলরেডি বলছি। এরপরে আর্থ্রালজিয়া, অর্থাৎ স্টিফিনেস অফ জয়েন্ট। স্টিফিনেস অফ জয়েন্ট মানে কি, আপনি যখন জয়েন্ট জয়েন্ট যখন মুভ করবেন তখন কি হবে, তখন হচ্ছে পেইন হবে, অথবা পেইনের কারণে পেইনের কারণে আপনার জয়েন্টের যে মুভমেন্টটা সেটা লিমিট হয়ে যাবে। পেইনের কারণে জয়েন্টের মুভমেন্ট লিমিট হয়ে যাবে, আপনি ঠিকমতো মুভ করতে পারবেন না। তো এটাকে আমরা বলছি আর্থালজিয়া। আর মাসেলে পেইন হলে সেটাকে বলতেছি মায়ালজিয়া। আর হচ্ছে মাসেল উইকনেস, এটা আমরা বলেছি। আর এখানে কিছু যে পাফি আইস, আর হচ্ছে পোর লিবিডো। এরপরে আমরা দেখতেছি হচ্ছে ডিফনেস। ডিফনেস কেন হচ্ছে, যখন T3 T4 কমে যাচ্ছে তখন পেনড্রিন পেনড্রিনের যে এক্সপ্রেশন এবং অ্যাক্টিভিটি সেটা অল্টার্ড হচ্ছে, ঠিকমতো সে কাজ করতে পারছে না। ফলে আমাদের যে ক্লোরাইড, এরপর হচ্ছে আয়োডাইড ট্রান্সপোর্টার আছে, সেই আয়োডাইড ট্রান্সপোর্টারগুলো যে কার্যকারিতা সেটা হ্যাম্পার্ড হচ্ছে। সো আমাদের যে এন্ডোকক্লিয়ার অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি অল্টার্ড হচ্ছে, এবং সেখানে যে ফ্লুইডের ব্যালেন্স, সেই ব্যালেন্সের মধ্যে কি হচ্ছে, ইমব্যালেন্স হচ্ছে। সো আমাদের যে হেয়ার সেল আছে আমাদের ইনার ইয়ারে, সেই হেয়ার সেলের ডিসফাংশন হচ্ছে, আমাদের নার্ভ যেটা আছে, নার্ভের ডিসফাংশন হচ্ছে, যে কারণে আমাদের পটেনশিয়াল হিয়ারিং লস হচ্ছে। সেই গেল আমাদের ডিফনেস কেন হচ্ছে সেই বিষয়টা আমরা দেখে ফেললাম। এরপর আমরা দেখতেছি কনস্টিপেশন, অ্যানোরেক্সিয়া হচ্ছে। এগুলো কেন হচ্ছে এগুলো আমরা একটু পরেই দেখবো। এরপরে কিছু আমাদের মেন্টাল স্লোনেস হতে পারে, আমরা ডিফনেসের কথা অলরেডি বলেছি। এরপর হচ্ছে পেরিঅরবিটাল ইডিমা, আমরা যে ব্যাগি আইসের কথা বলছি। আর ডিপ ভয়েস কেন হয় সেটা আমরা একটু পরে আলোচনা করব। এরপর হচ্ছে ড্রাই স্কিন, এরপর হচ্ছে ড্রাই থিন হেয়ার, এগুলো আমরা বলছি। আর হ্যাঁ, এই যে লস অফ আইব্রো, আমাদের যে ল্যাটারাল পার্ট অফ দ্য আইব্রো, এই পার্টটা কিন্তু আমাদের লস হতে দেখা যায়। এরপর আমাদের যে ব্রাডিকার্ডিয়া হয়, তারপর স্লো রিল্যাক্সেশন রিফ্লেক্স, এরপর হচ্ছে হাইপার টেনশনের কথা, এগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলছি। তারপরে যে কোল্ড পেরিফেরিস, এগুলোর কথা আমরা বলেছি, ইরিমা, এগুলো বলছি। এবার আমরা যেগুলো এতক্ষণ বললাম সেগুলোই আর একটা ওভারভিউ দিব, এবং এই ওভারভিউ এর মাধ্যমে এই ভিডিওটা শেষ হবে। এখানে একটা আপনারা টেবিলের মধ্যেই পুরোটা পেয়ে যাবেন, এবং আপনি যদি একা একা পড়তে চান তাহলে আপনার কাছে অনেকটাই ঝামেলা লাগবে। সো আমি একটু শর্টকাটে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে প্রথমেই দেখুন, এখানে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড ডিসফাংশনের কথা বলছে। সো এটা হচ্ছে কি বলুন, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। আর হাসিমোটো থাইরয়েডাইটিস অর্থাৎ থাইরয়েডের ইনফ্লামেশন, যেই কারণে আমাদের থাইরয়েডের ডিস্ট্রাকশন হচ্ছে, এবং থাইরয়েডের যদি ডিস্ট্রাকশন হয় তাহলে কি হবে, থাইরয়েড থেকে T3 T4 প্রোডাকশন কমে যাবে। সো এটা কি হবে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি, আর এটা কি, এটা হচ্ছে সেকেন্ডারি। সো কজ এটাই হোক বা এটা হোক, ফাইনালি আমরা কিন্তু এই পর্যন্ত যাব যে সিক্রেশন অফ T3 এবং T4 ফ্রম থাইরয়েড গ্ল্যান্ড কমে যাচ্ছে। এখন সিক্রেশন যদি কমে যায় তাহলে কি কি হচ্ছে, এই যে এতগুলো, এখান থেকে আমরা দেখবো যে কি কি সিক্রেশন কমে যাওয়ার কারণে কি কি প্রবলেম হচ্ছে। সিক্রেশন কমে যাওয়ার কারণে আমি আগেই বলছিলাম যে লস অফ ভেসো ডাইরেটরি ইফেক্ট ডিউ টু ডিক্রিজড অ্যামাউন্ট অফ T3 অ্যান্ড T4। সো কি হচ্ছে, এই যে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে, আমরা ন্যারোড পালস প্রেশার পাবো। আবার যেহেতু ভেসোডাইলেটরি ইফেক্ট লস হচ্ছে,
সো আমরা মিক্সড এডিমা কমা হতে পারে, এটা আমরা বলছি এটা রেয়ার কেস। এরপরে আমরা বিএমআর বেজাল মেটাবলিক রেট আমরা বলছিলাম যে কি হয়, আমাদের যে মেটাবলিক রেট সেটা কমে যায়, বেজাল মেটাবলিক রেট কমে যায়। তো আমরা অলরেডি বলছিলাম যে বেজাল মেটাবলিক রেট কমে গেলে ওয়েট গেইন হয়, টায়ার্ড লাগে, ফ্যাটিক এবং কোল্ড ইন্টলারেন্স, কোল্ড হ্যান্ড, সো কোল্ড হ্যান্ড। এরপরে হচ্ছে বিএমআর কমে গেলে আমরা বলছিলাম যে সিক্রেশন কমে যায়, গ্ল্যান্ডুলার সিক্রেশন ইন দ্য স্কিন কমে যায়, সো ড্রাই স্কিন। এরপর হচ্ছে বিএমআর কমে গেলে জিআই ট্র্যাক্টের মোটিলিটি কমে যায়, মোটিলিটি কমে গেলে কি হবে, এখানে আমরা পাচ্ছি কনস্টিপেশন হবে। তো এই যে T3 T4 কমে যায়, এই কারণে আমরা এই যে গ্লাইকোসেভেনোগ্লাইকান যেটা নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি, সো এটা কোথায় হচ্ছে, সাপোজ স্কিনে ডিপোজিশন হতে পারে, ল্যারিংসে ডিপোজিশন হতে পারে। আমি একটু আগে বলছিলাম যে ভয়েস চেঞ্জ কেন হয়, সো এই যে গ্যাক্সের ডিপোজিশন সেটা যদি ল্যারিংসে হয় তাহলে হর্স স্পেস হবে, আর স্কিনে হলে থিক এন্ড স্কিন হবে। এরপরে আসুন, T3 T4 যদি কমে যায় তাহলে এক্সপ্রেশন অফ এলডিএল রিসেপ্টরস কমে যাচ্ছে, কমে গেলে কি হবে, লিপিড মেটাবলিজম কমে যাবে। আবার হচ্ছে লিপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, অর্থাৎ লিপোপ্রোটিনকে যারা ভাঙে সেই যে এনজাইম লাইপেজ, লিপোপ্রোটিন লাইপেজ, সেটা কমে যাচ্ছে, সেটার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। তো লিপিড মেটাবলিজম কমে যাবে। লিপিড মেটাবলিজম যদি কমে যায় তাহলে কি হবে, লিপিডের পরিমাণ বাড়বে, লিপিডের পরিমাণ বাড়লে সেটাকে আমরা কি বলি, হাইপার লিপিডিমিয়া। যেহেতু এলডিএল রিসেপ্টর স্পেশালি এক্সপ্রেশন কমে যাচ্ছে এলডিএল রিসেপ্টরে, তাহলে কি হবে, আমাদের ব্লাডে লো ডেন্সিটি লিপোপ্রোটিন এলডিএল এর পরিমাণ বেড়ে যাবে, সার্কুলেটিং ব্লাডে এলডিএল এর পরিমাণ বেড়ে যাবে। এছাড়া আরো বেশ কিছু সাইন এবং সিমটম পাওয়া যায়, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি মেইন যে মেকানিজম সেটা আননোন, যে কারণে আমি কিন্তু এগুলোর মেকানিজম আলাদাভাবে আলোচনা করিনি। সো পরীক্ষায় যখন আপনাকে সাইন এবং সিমটমস গুলো জিজ্ঞেস করা হবে, তখন এত এত সাইন সিমটম মনেও থাকবে না এবং সবগুলো বলার সময় থাকবে না। তো আপনার কাছে স্যার চাইবে ইম্পর্টেন্ট গুলো, আপনি ইম্পর্টেন্ট গুলো বলবেন, যেরকম হচ্ছে এই যে টায়ার্ডনেস, ম্যালেজ, এবার হচ্ছে এখানে আছে ওয়েট গেইন, কোল্ড ইনটলারেন্স। এরপর হচ্ছে আপনি এখান থেকে বলতে পারেন এই যে হেয়ার এবং স্কিন ড্রাই হয়ে যায়, এটা বলতে পারেন। এরপরে আছে হচ্ছে এখানে মেন্টাল স্লোনেস, তারপরে হচ্ছে আপনি ড্রাই থিন হেয়ার, ড্রাই স্কিন, এটা অলরেডি বললাম। এরপরে অবশ্যই স্লো রিল্যাক্সিং রিফ্লেক্স এবং ব্রাডিকার্ডিয়া বলতে হবে। সো আজকের ভিডিওতে কিন্তু আমরা মোটামুটি হাইপোথাইরয়েডিজমের যে সাইন সিমটম সেটা কভার করে ফেলছি। পরবর্তী ভিডিওগুলোতে হাইপোথাইরয়েডিজমের জন্য আমরা কি কি টেস্ট করব, কিভাবে আমরা কনফার্ম করব বিভিন্ন ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে, এরপর হচ্ছে এটার ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। সো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।